নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন। আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা অবশ্যই আলোচনা করব 2025 সালের বর্ষফল নিয়ে, এবং যেটা আপনারা থাম্বনেইলে প্রত্যেকেই দেখেছেন, বর্ষফল নিয়ে আলোচনা তো প্রত্যেকটা মানুষ করেছে, কিন্তু আমরা আজকে শিখব যে বর্ষফল কিভাবে বিচার করা হয়, বর্ষফলটা কিভাবে উঠে আসে। কোনো লগ্ন বা কোনো রাশিভিত্তিক যদি আমরা বর্ষফল বিচার করতে চাই, সেটা জন্মকুষ্ঠিতে বা কোন কোন গ্রহদের গোচরের উপর ভিত্তি করে আমরা যে কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে বর্ষফলটা বিচার করতে পারি, সেই বিষয়টা নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা হবে। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাতে আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং একটা বিষয় অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাকে যথেষ্ট মোটিভেট করে অ্যাস্ট্রোলজি সংক্রান্ত নিত্য নতুন ভিডিও আনার জন্য। এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা হবে সেটা হচ্ছে গোচর ফল কীভাবে বিচার করা হয়। এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। সেটা যদি আপনারা বুঝে নিতে পারেন তাহলে আপনাদের কিন্তু নিজেদের ক্ষেত্রে নিজের রাশি লগ্ন ভিত্তিক আপনারা খুব সহজেই বিষয়টাকে বুঝে নিতে পারবেন যে আপনাদের আগামী বছরটা বা 2025 সালটা আপনাদের কীরকম যেতে চলেছে। তো যখনই আমরা বর্ষফল বা গোচর ফল বিচার করি, তার উপর সবথেকে গুরুত্বপূর্ণ যে সকল গ্রহগুলো ভূমিকা পালন করে সেই গ্রহগুলোকেই কিন্তু আমি এই জন্মছকে নিয়েছি। প্রথমত হচ্ছে সবথেকে প্রথম যে গ্রহটা উঠে আসে সেটা হচ্ছে শনিদেব। তার কারণ শনিদেব একটি রাশিতে বা বলতে পারেন 30 ডিগ্রি একটা রাশির মানকে কভার করতে 2.5 বছর সময় নেয়। তাহলে কেন এইখানে শনিকে তুলে নিয়ে আসা হয়েছে? তার কারণ হচ্ছে শনি যে ফলাফলটা আপনাদের জন্মকুষ্ঠি সাপেক্ষে দেবে সেটা কিন্তু লং টার্মের জন্য দেবে, গোচর ফলের ক্ষেত্রে অবশ্যই উঠে আসে। তার পরবর্তীতে আমি নিয়েছি রাহুকে এবং কেতুকে। কেন রাহু এবং কেতু কিন্তু একটা রাশি পরিবর্তন করতে 1.5 বছর সময় নেয়, অতএব রাহু কেতু যে ফলাফলটা আপনাদেরকে দেবে সেটাও কিন্তু আপনাদের 1.5 বছর অর্থাৎ লং টার্মের জন্য সেই ফলাফলটা আপনারা কিন্তু পাবেন। তার পরবর্তীতে আমি বৃহস্পতিকে নিয়েছি। কেন বৃহস্পতি অবশ্যই কিন্তু বলতে পারেন 1 বছর সময় না একটা রাশি পরিবর্তন করতে, অতএব বৃহস্পতিও যে ফলাফলটা আপনাদেরকে দিয়ে যাবে সেটা কিন্তু লং টার্মের জন্য দিয়ে যাবে। এবং তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমি মঙ্গলকে নিয়েছি। মঙ্গলকে নেওয়ার কারণ হচ্ছে সংখ্যাতত্ত্বের বিচারে আমরা প্রত্যেকেই জানি 2025 হচ্ছে 9 নম্বর সংখ্যা অর্থাৎ মঙ্গলের বছর। তো মঙ্গল কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেটাও আমাদেরকে দেখে নিতে হবে যে এই 2025-এ যখন আমরা বর্ষফল বিচার করব, এবং বাকি যে গ্রহগুলো থাকলো সূর্য, চন্দ্র, শুক্র এবং বুধ, এদেরও ভূমিকা থাকবে, অবশ্যই থাকবে, কিন্তু অতটা গুরুত্বপূর্ণ ভূমিকা এরা পালন করতে পারবে না। যখন আমরা ধরুন দৈনিক রাশিফল দেখব, মাসিক রাশিফল দেখব, তো সেক্ষেত্রে অবশ্যই সূর্য, চন্দ্র, বুধ, শুক্রের ভূমিকা যথেষ্টভাবে থাকবে। কিন্তু আমরা যেহেতু লং টার্ম ফলাফল আলোচনা করব, সেখানে কিন্তু আমাদেরকে এই গ্রহগুলোকেই বেশি করে প্রাধান্য দিতে হবে। তাহলে এখন আমরা যখন আমাদের ভিডিও শুরু করব, এখানে সর্বপ্রথম আমাদেরকে দেখে নিতে হবে যে শনি 29শে মার্চ কিন্তু রাশি পরিবর্তন করে যাবে অবশ্যই মীন রাশিতে কুম্ভ থেকে। তাহলে সেক্ষেত্রে মেষ রাশি 7.5 শুরু হচ্ছে, এটা প্রত্যেকেই আপনারা জানেন। 7.5 বিষয়টা সম্পূর্ণ আলাদা, সেটা নিয়ে আলাদা ভিডিও আসবে। কিন্তু আমরা প্রথমে দেখব যে এই যে 2025 এইখানে কিন্তু শনি, রাহু, কেতু, বৃহস্পতি প্রত্যেকটা স্ট্রংগেস্ট গ্রহের কিন্তু রাশি পরিবর্তন হবে। তাহলে 2025 আমরা প্রথমেই ধরে নিতে পারি পরিবর্তনের বছর। অনেক কিছু পরিবর্তন, অনেক কিছু নতুন, অনেক কিছু পুরাতন আপনাদের সাথে যোগ হবে এই বছর, এটা প্রথম ব্যাপার। তো যে কোনো লগ্ন রাশি আপনাদের হতেই পারে। তো আমরা যখন পার্টিকুলারলি একটা লগ্ন রাশি নিয়ে আলোচনা করব সেটা আলাদা হবে, কিন্তু এখানে আমরা সাময়িক ফলাফলটা আলোচনা করছি যে গোচর ফল কী করে বিচার করা হয়ে থাকে। তাহলে সেখানে শনি 29শে মার্চ রাশি পরিবর্তন করবে এবং রাহু 18ই মে রাশি পরিবর্তন করবে। তাহলে এই যে 29শে মার্চ থেকে 18ই মে শনি এবং রাহু কিন্তু একসাথে অলমোস্ট 50 দিন কিন্তু মীন রাশিতে একসাথে থাকবে। তখন শুরু হবে কি শ্রাপিত দোষ। এই বিষয়টা নিয়ে অনেক ভিডিও আসবে, আমি এখন থেকে আপনাদেরকে বলে রাখছি। তো এই যে 50 দিন শ্রাপিত দোষ হবে, ন্যাচারাল যদি ফলাফল আমরা দেখি, যাদের ধরে নিন শনির সাথে রাহুর অন্তর্দশা চলছে বা রাহুর সাথে শনির অন্তর্দশা চলছে, যাদের জন্মকুষ্ঠিতে শ্রাপিত দোষ আছে এবং মীন লগ্ন মীন রাশির বিশেষত এই 3টে যাদের আছে তাদের জন্য কিন্তু এই শ্রাপিত দোষ ভীষণ নেগেটিভ ফলাফল বয়ে নিয়ে আসবে। বাদবাকি রাশিদের ক্ষেত্রেও নেগেটিভ ফলাফল বয়ে নিয়ে আসবে, সেটা কম বেশি তারতম্য আসবে, কিন্তু এই 3 যাদের বিষয়গুলো বললাম তাদের ক্ষেত্রে সবথেকে বেশি নেগেটিভ ফলাফল আসবে। তার পরবর্তী হচ্ছে কি, অবশ্যই এইখানে কিন্তু আমরা দেখতে পাবো যে বৃহস্পতি 15ই মে রাশি পরিবর্তন করে এইখানে কিন্তু বৃষ থেকে মিথুনে চলে আসবে। তাহলে সেইখানেও বৃহস্পতির একটা জোরালো স্ট্রংগেস্ট রাশি পরিবর্তনের জায়গা আমরা দেখতে পাচ্ছি। বৃহস্পতির ফলাফলটাও আমাদেরকে বিচার করতে হবে। এবং এখানে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে কিনা মঙ্গলের বছর হলেও কিন্তু আমরা মঙ্গলকে পূর্ণরূপে স্ট্রং অবস্থাতে এই বছর পাবোই না। তার কারণ হচ্ছে কি, মঙ্গল এখন বর্তমানে কর্কট রাশিতে বক্রী হয়ে বসে আছে, নিচস্থ হয় কর্কট রাশিতে মঙ্গল, আমরা প্রত্যেকে জানি। তো যখন নিচস্থ করে কোনো গ্রহ বক্রী হয়
তখন সে কিন্তু উচ্চস্থ সমান ফলাফল দেয়, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে মঙ্গল এখন বর্তমানে আমি বলবো নিউট্রাল জায়গাতে আছে, কিন্তু যখন মঙ্গল ধরে নিন এইখানে কিন্তু ব্যাকের ঘরে চলে যাবে, মিথুন রাশিতে চলে যাবে, গিয়ে 24শে ফেব্রুয়ারি কিন্তু সে মার্গী হবে। মার্গী হয়ে 24শে ফেব্রুয়ারির পরে কিন্তু সে আবার 2রা এপ্রিল কর্কট রাশিতে এসে দীর্ঘ সময়ের জন্য নিচস্থ হবে। তো সে কিন্তু 2রা এপ্রিল থেকে 7ই জুন অবধি নিচস্থ থাকবে। তাহলে জুন মাস অবধি আমরা মঙ্গলকে সেইভাবে পাচ্ছিই না। তাহলে মঙ্গল এখানে সাপোর্ট সেরকমভাবে দিতেই পারছে না। সব থেকে ভাইটাল সময় হবে 2রা এপ্রিল থেকে 7ই জুন, যেটাতে মঙ্গল পূর্ণরূপে নিচস্থ অবস্থাতে থাকবে। তাহলে মঙ্গল নিচস্থ মানে সমস্যার জায়গা তৈরি হবে। মানুষের বলতে পারেন মঙ্গল নিচস্থ মানে কি? এখানে একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে, আপনাদের এনার্জির অভাবে আপনারা প্রত্যেকেই ভুগবেন 2রা এপ্রিল থেকে 7ই জুন যে সময়টা। এখনও কিন্তু কিছুটা তারতম্য দেখা যাচ্ছে বর্তমান সময়তে, সেখানেও মঙ্গল নিচস্থ করে বক্রী হয়ে থাকার জন্য, সেটাও কিন্তু প্রবলেমের জায়গা। এবং কেতুর ক্ষেত্রে কি, কেতুও সেম, এখানে অবশ্যই রাহুর সাথে 18ই মে গোচর করবে। তাহলে কেতুও কিন্তু কন্যা রাশি নিচস্থ ঘর থেকে সে কিন্তু মোটামুটি বলতে পারেন কমফোর্ট জোন না হলেও কন্যা রাশির থেকে সিংহ রাশিতে কেতু কিন্তু কিছুটা পজিটিভ ফলাফল দিয়ে থাকে। নিচস্থ হয় কন্যা রাশিতে, সেই সাপেক্ষে কিন্তু সূর্যের রাশিতে নিচস্থ হয় না, নেগেটিভ ফলাফল বলবো না কিন্তু পজিটিভও বলবো না, সেক্ষেত্রে একটা নিউট্রাল ফলাফল আমরা এই বছর কেতুর থেকে আশা করতে পারি। এবং রাহুর ক্ষেত্রেও তাই, রাহু যেহেতু মিন থেকে ধরে নিন কুম্ভতে চলে আসবে, এখানে নিচস্থ ঘর থেকে কিন্তু সে মিত্র ক্ষেত্রে চলে আসবে, সেক্ষেত্রেও রাহুর থেকেও আমরা একটা পজিটিভ ফলাফল এবারে আশা করতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের গোচর। এর ওপর ভিত্তি করে আমাদের বলতে পারেন জন্মকুষ্ঠির প্রত্যেকটা লগ্ন রাশি সাপেক্ষে বিবেচনা হবে যে কোন কোন লগ্ন বা কোন রাশি সাপেক্ষে কোন ঘরের ওপর দিয়ে রাহু, শনি, কেতু, বৃহস্পতি, মঙ্গল গোচর করছে, সেইটাই কিন্তু আমাদের বর্ষফল হিসাবে উঠে আসবে। পরিষ্কার করে বোঝাতে পেরেছি? এবার আমরা প্রত্যেকটা লগ্ন রাশি নিয়ে আলোচনাতে চলে আসব। তুলা লগ্ন ও তুলা রাশির সাপেক্ষে 2025-এর বর্ষফলটা কি হতে চলেছে বা কেমন যেতে চলেছে 2025 তুলা লগ্নের মানুষদের। দেখুন, প্রথমত একটা কথা বলে রাখি যে যারা লগ্নটা জানেন তারা লগ্নটাকেই প্রাধান্য দিন, যারা জানেন না তারা রাশিটাকে প্রাধান্য দিতে পারেন। তো এখন প্রথম বিষয় হচ্ছে তুলা লগ্ন সাপেক্ষে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ গ্রহ, চতুর্থ এবং পঞ্চম ঘরের অধিপতি অর্থাৎ সুখ এবং বলতে পারেন আপনাদের প্রেম সম্পর্ক, এডুকেশনের কারক গ্রহ, দুটো ক্ষেত্রেই মাতৃকারক, এবং আপনার এডুকেশনের কারক গ্রহ হচ্ছে শনি, সে চতুর্থ এবং পঞ্চমপতি রাজ্যকারী গ্রহ। সে এতদিন লাস্ট 2.5 বছর কিন্তু আপনাদের পঞ্চমপতি হয়ে পঞ্চমে গোচর করছিল। হয়তো শনির এই গোচরটাকে অনেকে নেগেটিভ চোখে দেখবে, কিন্তু এইটুখানি আপনাদেরকে বলতে পারি শনি এখানে আপনাদেরকে অনেক পজিটিভ জায়গা দিয়ে গেছে। যেটা ধরুন আপনাদের স্টেবল প্রেম সম্পর্ক হওয়ার জায়গা, সেই জায়গাতে স্টেবিলিটি দিয়েছে, যেগুলো স্টেবল না সেগুলোতে ভেঙে দিয়েছে। তো এইটাই শনির কাজ, যেটা ঠিক সেটাই আপনার জন্য থাকবে। কঠিন সত্যিটাকে আপনাকে মেনে নিতে হবে, সেটাই শনি কিন্তু প্রত্যেকটা গোচরের ক্ষেত্রে গিয়ে করে, আর আমরা শনিকেই সর্বাপেক্ষা নেগেটিভ হিসাবে ধরি, কিন্তু কখনোই শনিদেব সেটা করে না। লং টার্মের কথা যদি আপনি ভেবে থাকবেন তাহলে শনিদেব যেটা করে যায় সেটাই সর্বোচ্চ বেস্ট হয়। তো সেই অবশ্যই শনি এখানে আমরা জানি 29 মাস রাশি পরিবর্তন করছে দীর্ঘ 2.5 বছর, এখন কিন্তু সে ষষ্ঠ স্থানে থাকবে। অতএব চতুর্থ পঞ্চমপতির ষষ্ঠ স্থানে গোচর প্রথমত হচ্ছে মায়ের হেলথে, সাংসারিক সুখে, গৃহ সুখের ক্ষেত্রে কিছুটা বাধার কারণ হয়ে দাঁড়ালো। এবং যারা ধরে নিন সাপোজ গৃহ রিলেটেড বিষয় নিয়ে লোন নিয়েছিলেন, সেই লোন সংক্রান্ত সমস্যায় কিছুটা কিন্তু প্রবলেম ফেস করতে হতে পারে। তার কারণগুলো অনেকটা আমি আদার্স গোচরের ক্ষেত্রে আপনাদেরকে বুঝিয়ে বলবো। তার কারণ হচ্ছে চতুর্থ পঞ্চমপতি ষষ্ঠ স্থানে গেলে এখানে কিছুটা ঋণ বৃদ্ধি হয়, এবং যেহেতু আপনাদের লগ্ন সাপেক্ষে ঋণের কারকগুলো অষ্টমে গোচর করছে, সেটাও একটা বিষয়। সেটা যখন বৃহস্পতির গোচরটা নিয়ে আলোচনা করবো সেটা আপনাদেরকে বলে দেবো। এবং আপনারা এটাও জানেন যে 18ই মে রাহু চলে আসছে আপনাদের পঞ্চম স্থানে, অতএব এখানে এডুকেশনের জায়গাতে কিন্তু হ্যাম্পারিং হবে। সন্তান যারা প্ল্যানিং করছিলেন সেখানেও কিন্তু কিছুটা সমস্যার জায়গা দেখা যাবে রাহুর এই গোচরের জন্য, এখানে প্রবলেমের জায়গা থাকছে। এবার যেহেতু ধরুন ষষ্ঠ স্থানের সাপিত দোষ হচ্ছে, এইটুখানি আপনাদেরকে বলতে পারি যে 29 মাস থেকে 18ই মে আপনাদের অবশ্যই কিন্তু মায়ের হেলথ এবং আপনাদের সন্তানের হেলথ নিয়ে কিন্তু একটা সমস্যার জায়গা তৈরি হতে পারে। সেই জায়গাটা কিন্তু খুব ভীষণভাবে কেয়ারফুলি আপনাদেরকে ট্রিট করতে হবে। কবে থেকে? 29 মাস থেকে 18ই মে, এই 50 দিন মোটামুটি। প্লাস তারপরে যখন ধরুন রাহু এখানে চলে আসবে পঞ্চম ঘরে, তারপর থেকে বলবো যে জায়গাটা কিছুটা নিউট্রাল হয়ে যাবে, খুব একটা প্রবলেমের জায়গা আসবে না। তো অতএব এই সময়টা খুব ভাইটাল সময় আপনাদের জন্য। তো এরপরে যদি আমরা দেখি এখানে অবশ্যই বৃহস্পতি আসছে, বৃহস্পতিকে তৃতীয়পতি এবং ষষ্ঠপতি হয়ে অষ্টম স্থানে গোচর করছে। অতএব লগ্ন সাপেক্ষে যখনই বা রাশি সাপেক্ষে যখনই অষ্টমে বৃহস্পতি গোচর করবে, আপনাদের লাইফে কিন্তু বাধা বিপত্তির জায়গা একটু বেশি করে বৃদ্ধি করবে। যদিও এখন বৃহস্পতি বক্রী, আমি বলবো বাধার জায়গাটা কিন্তু 4 ফেব্রুয়ারি যখন বৃহস্পতি মার্গী হয়ে যাবে তারপর থেকে আরও ভীষণভাবে বৃদ্ধি পাবে। 4 ফেব্রুয়ারি থেকে 15ই মে অবধি বৃহস্পতি কিন্তু অষ্টমে পূর্ণ ক্ষমতা নিয়ে থাকবে। অতএব তুলা লগ্ন সাপেক্ষে যেহেতু অষ্টমের এই বৃহস্পতির গোচরটা নেগেটিভ, সেদিক থেকে আমি বলবো কিছুটা হলো বাধা বিপত্তির জায়গা, পায়ে চোট আঘাত লাগার জায়গা, এইরকম দিক থেকে বৃদ্ধি পাবে। এবং
আপনাদের হাতে চোটাঘাত লাগার জায়গাও কিন্তু এখানে বৃহস্পতি দিতে পারে, প্লাস আপনাদের ছোট ভাই বোন যারা থাকবে তাদেরও কিন্তু শারীরিক হেলথ ইস্যু দ্বারা আপনারা কিন্তু ক্ষতিগ্রস্ত বা সমস্যার দিকে সম্মুখীন হতে পারে। এটাও একটা প্রবলেমের জায়গা। যদিও তারপরে যখন 15ই মে বৃহস্পতি রাশি পরিবর্তন করে নবম স্থানে চলে আসবে, সেইটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ গোচর হবে। তো নবমে বৃহস্পতি আপনাদেরকে ধর্মকর্মের প্রতি ইন্টারেস্ট বাড়াবে এবং সেদিক থেকে আপনারা খুব পজিটিভ ঘোরাঘুরির যোগও কিন্তু এখানে বৃহস্পতি তৈরি করবে, যে কোনো ধর্মীয় স্থানে ঘুরে আসার যোগ তৈরি করবে এখানে তুলা লগ্ন তুলা রাশির সাপেক্ষে বৃহস্পতির এই গোচর। ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, পিতার সাপোর্ট আপনারা পাবেন কবে থেকে? 15ই মের পর থেকে। অবশ্যই এই গোচরটা কিন্তু পজিটিভ। তারপরে যদি আমরা দেখি এখানে মঙ্গলের গোচর, মঙ্গল কিন্তু এই লগ্ন সাপেক্ষে দ্বিতীয় এবং সপ্তমপতি, অর্থাৎ অর্থ এবং দাম্পত্য সুখের অধিপতি হয়ে দশম স্থানে কিন্তু পীড়িত অবস্থাতে থাকবে। বর্তমানে যদি আমরা দেখি তার গোচরটা এখন হচ্ছে কোথায়? নবম স্থানে। এখন যদিও এখানে কর্কট আছে বর্তমান সময়তে, সে কিন্তু 24শে ফেব্রুয়ারি অবধি অবশ্যই মিথুন রাশিতে থাকবে। তারপরে সেখান থেকে মার্গী হয়েও 24শে ফেব্রুয়ারি থেকে 2রা এপ্রিল মিথুন রাশিতে থেকে মিথুন রাশি ত্যাগ করবে 2রা এপ্রিল। অতএব কোনো দিক থেকে যদি আমরা দেখি তুলা লগ্ন তুলা রাশির কিন্তু এই বর্তমান সময়তে কর্মসংক্রান্ত জায়গাতে একটা সমস্যার জায়গা থাকবে, ভালো রকমই থাকবে। এটা কতদিন থাকবে? মোটামুটি আমরা ধরে নিতে পারি জানুয়ারি মাসের এন্ড অবধি। তারপরে কিছুটা পজিটিভ জায়গা আসবে, আবার পুনরায় যখন 24শে ফেব্রুয়ারির পর এখানে যখন ধরে নিন মঙ্গল মার্গী হবে, সেখান থেকে কিছুটা নেগেটিভ ফলাফলের জায়গা শুরু হবে। পূর্ণরূপে নেগেটিভ যদি আমরা দেখি তাহলে 2রা এপ্রিল থেকে কিন্তু 7ই জুন এখানে তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে তার বলতে পারেন পার্টনারের হেলথ ইস্যু, তার অর্থ সম্পত্তি ক্ষয়ের জায়গা, প্লাস হচ্ছে তার কর্মের জায়গাতে সমস্যা। 3 রকম দিক থেকে কিন্তু মঙ্গলেরই গোচর কিন্তু নেগেটিভ ফলাফল দিয়ে থাকবে। তো এই জায়গাটা আপনাদেরকে সাবধানে থাকতে হবে। হুট করে আপনারা সেই পার্টিকুলার সময়টাতে, বিশেষত 2রা এপ্রিল থেকে 7ই জুন আপনারা কর্ম পরিবর্তন করবেন না, কারণ এইরকমই কিছু সিচুয়েশান ক্রিয়েট হবে যে আপনার মনে হবে যে আপনারা কর্ম পরিবর্তন করতে পারলেই কিন্তু বেঁচে যাবেন। আখিরে কিন্তু সেটা নয়, আপনাদের ক্ষেত্রে বলতে পারেন জায়গাটা অনেক কঠিন হবে, কিন্তু এই সময়টা টিকে যেতে পারলে অবশ্যই কিন্তু পরবর্তীতে পজিটিভ কর্মযোগের জায়গা আসবে। তো এই এবং পার্টিকুলারলি আপনাদের পার্টনারের হেলথ ইস্যু আসছে, সেই জায়গাটাও কিন্তু খুব পজিটিভলি আপনারা ট্রিটমেন্ট করবেন। এবার যদি আমরা কেতুর গোচরটা দেখি, কেতু এইখানে কিন্তু এতদিন দ্বাদশ স্থানে গোচর করেছে, এরপরে কিন্তু সে যাচ্ছে একাদশ স্থানে। তাহলে এখন একাদশ স্থানে যে কেতু গোচরে যাবে, দেখুন দ্বাদশ স্থানে থেকে অনেকগুলো সমস্যার জায়গা আপনাদেরকে দিয়েছে, কিন্তু একাদশে গিয়ে কেতুর ক্ষেত্রে আমি বলবো আপনাদের যে ইনকাম স্টেবিলিটি ছিল সেই স্টেবিলিটিতে কিছুটা অনিশ্চয়তা তৈরি করবে কেতুর এই গোচর। আপনাদের ইচ্ছা পূরণ শখ পূরণের যে বিষয়টা ছিল সেটা কিন্তু কিছুটা কমিয়ে দেবে। দেখুন কর্মের জায়গাতে সমস্যা হলে এখানে এমনিতেই আপনাদের শখ পূরণ ইচ্ছা পূরণের জায়গাটা কমে যাবে, সেটাও আপনারা জানেন। তো সেই জায়গাটা কোনো না কোনো দিক থেকে কেতুর এই গোচর প্রবলেমেটিক একটা স্থানে নিয়ে যাবে। প্লাস এটাও আপনাদেরকে বলতে পারি যে আপনাদের কোনো না কোনো দিক থেকে এইটাও দেখতে পারবেন, আপনাদের থেকে যখন এটা 18ই মের পর থেকে আমি বলছি পুরো 1.5 বছর সময় এখানে কেতু গোচর করবে, আপনাদের থেকে বয়স বড় যারা দাদা বা দিদিরা আছে তাদের হেলথ ইস্যু কিন্তু আসতে পারে, সেদিক থেকে কেতু একটা সমস্যা তৈরি করতে পারে। দ্বিতীয় বিষয় হচ্ছে যতটা স্টেবল আর্নিংস আপনাদের হচ্ছিল সেই আর্নিংসের জায়গাতে কিন্তু তারতম্য নিয়ে আসবে। তাহলে যদি ওভারঅল আমরা দেখি এখানে তুলা লগ্ন তুলা রাশির জন্য বছরটা নেহাত খারাপ আমি বলবো না, কিছু কিছু ক্ষেত্রে সমস্যার জায়গা থাকছে, বাট ওভারঅল যদি মিডিলের পর থেকে আপনারা চেষ্টা করেন অবশ্যই ভালো ফলাফলের জায়গা কিন্তু 100% পেয়ে যাবেন। একটা বিষয় আপনাদেরকে রেমেডি হিসাবে বারংবার বলে রাখবো, কেননা এই যে পার্টিকুলার 29 মাস থেকে 18ই মে এই সময়টা খুব ভাইটাল সময় আপনাদের সন্তান এবং আপনাদের মায়ের হেলথের জন্য, এবং গৃহ রিলেটেড যদি কোনো বড়সড় ডিসিশন নেওয়ার হয় এই সময়টাকে অ্যাভয়েড করবেন, এটা মাস্ট। এবং দ্বিতীয় ব্যাপার হচ্ছে অবশ্যই আপনাদের কর্মের জায়গা এবং আপনাদের পার্টনারের হেলথ, এই দুটো জায়গাতেও কিন্তু সমস্যা তৈরি হবে 2রা এপ্রিল থেকে 7ই জুন। এই জায়গাটা যদি আপনারা কভার আপ করে ফেলতে পারেন তাহলে আমি বলবো ওভারঅল বছরটা কিন্তু আপনাদের জন্য খুব একটা নেগেটিভ হবে না। তো এই বছর আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা শনির জন্য শনি মন্ত্র পাঠ করুন এবং মঙ্গলের জন্য মঙ্গলের মন্ত্র পাঠ করুন, সেটা আপনাদের জন্য সবথেকে বেশি করে ভালো হবে। এই ছিল আমাদের তুলা লগ্ন তুলা রাশি সাপেক্ষে 2025-এর বর্ষফল নিয়ে আলোচনা। নমস্কার।